তো বাচ্চারা কি অবস্থা সবার, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা কমপ্লিট করবো হচ্ছে বোর্ড পরমাণু মডেল। বোর্ড পরমাণু মডেলে একদম খুঁটিনাটি থেকে শুরু করে প্রতিটা বিষয়কে আমরা ভেঙে ভেঙে বিস্তারিত করে আজকে শেখার চেষ্টা করব। তো চলো ভাই তাহলে শুরু করা যায়। আচ্ছা, বোর পরমাণু মডেল বেসিক্যালি আসলো কেন সেটা আমাদের আগে বোঝা দরকার, যে কেন বোর পরমাণু মডেল আসলো। রাদারফোর্ড পরমাণু মডেল আসলে হচ্ছে 1911 সালে, কিন্তু সেই পরমাণু মডেলের অনেক দুর্বলতা ছিল, অনেক ঘাটতি ছিল, অনেক সীমাবদ্ধতা ছিল, যেটা আমরা জানি। সেই ঘাটতিগুলোকে সমাধান করার জন্যই বোর পরমাণু মডেল আসে, যেটা হচ্ছে 1913 সাল। ঠিক আছে, বেসিক্যালি এর উদ্দেশ্যই ছিল হচ্ছে বোর পরমাণু মডেলের ঘাটতিগুলোকে কমপ্লিট করে স্বয়ংসম্পূর্ণ করে একটু আপডেটেড ভার্সন পরমাণু মডেল দেয়া। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে বেসিক কথা। বোর পরমাণু মডেলে আসা উদ্দেশ্য ছিল বেসিক্যালি এটা। আচ্ছা, তো এই মডেল দিয়েছিলেন কি বিজ্ঞানী বোর, কত সালে? 1913 সালে। আচ্ছা, এই মডেলটা তিনটে স্বীকার্যের উপর এস্টাবলিশ ছিল। তিনি এসে তিনটে কথা বলছেন বেসিক্যালি, যেগুলো খবর হয় স্বীকার্য আছে। প্রথম স্বীকার্য ছিল হচ্ছে, তার প্রথম স্বীকার্য আচ্ছা, প্রথম স্বীকার্য ছিল বেসিক্যালি হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত। কি সম্পর্কিত ভাইয়া? শক্তি স্তর সম্পর্কিত। শক্তি স্তর সম্পর্কে। আচ্ছা, তিনি তাহলে কি বলছিলেন প্রথম শিক্ষার্থী শক্তি স্তর সম্পর্কে? তিনি বলছিলেন যে ইলেকট্রনগুলো একটা পরমাণুতে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এটা হচ্ছে তিনি বলছিল। তাহলে কি কি বলছিলেন? যে একটা পরমাণু, ধরো এটা পরমাণু, এ হচ্ছে নিউক্লিয়াস, একটা পরমাণু, এ হচ্ছে একটা পরমাণু, এ হচ্ছে কি ভাইয়া? একটা পরমাণু। তিনি বলছেন যে একটা পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, আবর্ত করে। তিনি এই কথাটা প্রথম কথা তিনি এই বিষয়টা বলেছেন, যে একটা পরমাণু থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে, সেখানে ইলেকট্রনগুলো এইভাবে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। তাহলে সে এখানে কক্ষপথ সম্পর্কে একটা ধারণা দিল না ভাইয়া, যে কক্ষপথটা কিরকম, ত্রিভুজাকৃতি না চতুর্ভুজাকৃতি না কিরকম? তিনি বললেন তো কক্ষপথ হচ্ছে সার্কেল, বৃত্তাকার। তিনি এই বিষয়টাকে ক্লিয়ার করলেন। তাহলে প্রথম শিকার ছিল বেসিক্যালি শক্তি স্তর সম্পর্কিত। এই শক্তি স্তরটাকে ক্লিয়ার করে দিলে যে শক্তি স্তরটা হচ্ছে বৃত্তাকার। এখানে আরো একটা বিষয় জানতে হবে, যে এইখানে অনেকগুলো শক্তি স্তর থাকবে। শক্তি স্তরকে একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। যে এইখানে এটা কি, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা কি দ্বিতীয় শক্তি স্তর, এটা কি তৃতীয় শক্তি স্তর, তাই না? প্রথম শক্তি স্তরকে বলা হয় n=1, দ্বিতীয় শক্তি স্তরকে বলা হয় n=2, তৃতীয় শক্তি স্তরকে বলা হবে n=3। তাহলে শক্তি স্তরকে একটা নাম্বার দ্বারা চিহ্নিত করা হয়েছে। শক্তি স্তরের সংখ্যাটা কত আমরা বুঝবো কিভাবে, যে ইলেকট্রন কয় নাম্বার শক্তি স্তরে আছে? সেইটাকে ক্লিয়ার করার জন্য একটা নাম্বার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি বলে ভাইয়া? প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এগুলা কি তাইলে? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রথম শক্তি স্তরকে বলা হয়েছে n=1, দ্বিতীয়কে বলা হয়েছে n=2, তৃতীয় শক্তি স্তরকে বলা হয়েছে n=3। এরকম অসংখ্য চলতে থাকে। ফোর্থ শক্তি স্তরকে কি বলবে? n=4। ফিফথ শক্তি স্তরে কি বলবে? n=5। সিক্স কি? n=6। এভাবে চলতে থাকে। আচ্ছা, তাহলে n এর মান এইরকম ভাবে, n এর মান কত পর্যন্ত চলতে পারে ভাইয়া? n এর মান 1 2 3 4 5 6 ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত সে চলতে পারে। তবে মনে রাখতে হবে যে এন এর মান কখনো শূন্য হবে না। এন এর মান কখনো শূন্য হবে না, কারণ এন এর মান শূন্য হওয়া মানে কি? কক্ষপথ না থাকা। এটা তো কখনোই হবে না, কক্ষপথ তো সবসময়ই থাকতে। তার মানে এন এর মান কখনো শূন্য হবে না। এন এর মান কি হবে না? এন এর মান ঋণাত্মক হবে না বা নেগেটিভ হবে না। এন হচ্ছে কক্ষপথ না, বা কক্ষপথের সংখ্যা। তো সংখ্যা কি নেগেটিভ হতে পারে ভাইয়া? নেগেটিভ এখানে হবে না। আচ্ছা, এন এর মান এছাড়াও কি হবে না? এন এর মান ভগ্নাংশ হবে না। কি হবে না ভাইয়া? ভগ্নাংশ হবে না। এটা তো জাস্ট পক্ষপাত নাম্বার, এটা শূন্য হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না। তাহলে এনার মান হবে কি? 1 2 3 থেকে অসীম পর্যন্ত। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এইটাকে কি বলা হয়েছে? এটাকে বলা হয়েছে বেসিক্যালি প্রধান কোয়ান্টাম সংখ্যা। গেল আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা।
এখন আর একটা জিনিস আমরা শিখবো এখানে, সেটা হচ্ছে যে পক্ষপাতে কি কি বলা হয়, পক্ষপাতে কি কি জিনিস বলা হয়। তারও এই প্রথম শিক্ষার্থীটা কি ছিল, পক্ষপাত নিয়ে বা শক্তি স্তর নিয়ে। এখানে আপনার জীবনে মনে রাখতে হবে যে পক্ষপাতকে বা শক্তি স্তরকে আরো অনেকগুলো নামে বলা যায়। শক্তি স্তরকে কি কি নাম দেওয়া যায় দেখি আমরা। পক্ষপাত বলা যায়, কি বলা যায় ভাইয়া, পক্ষপাত গেল। শক্তি স্তরকে, শক্তি স্তরকে তুমি সরাসরি শক্তি স্তরও অঙ্কন করতে পারো, পক্ষপাতও বলতে পারো, শেল বলতে পারো, কি ভাইয়া শেল। এছাড়াও বলতে পারো হচ্ছে অরবিট, অরবিট, অরবিট কি বলতে পারি ভাইয়া, অরবিট। এছাড়া আমরা বলতে পারি ইংরেজিতে এনার্জি ওদের, এনার্জি লেভেল। আচ্ছা তাহলে কি কি জিনিস বলতে পারি শক্তি স্তরকে আমরা, শক্তি স্তরকে আমরা কক্ষপথ বলতে পারি, শেল বলতে পারি, অরবিট বলতে পারি, এনার্জি লেভেল ইত্যাদি ইত্যাদি আমরা বলতে পারি। আচ্ছা গেল। এইখানে একটা জিনিস দেখবা যে শক্তি স্তরকে আমরা এই বিভিন্ন নামকরণ করতে পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, অরবিট আর অরবিটাল কিন্তু এক না। তোমরা অনেক জায়গায় পেয়ে থাকবে যে অরবিট, কোথাও পেয়ে থাকবে অরবিটাল। অরবিটাল জিনিসটা ভিন্ন, কিন্তু অরবিট যদি বলে, অরবিট মানেই বুঝবো শক্তিস্তর বা কক্ষপথ বোঝাচ্ছে, ও শক্তিস্তর বা কি বোঝাচ্ছে, কক্ষপথ বোঝাচ্ছে। আর যদি অরবিটাল বলে, অরবিটালটা ভিন্ন বিষয়। এটা একটু ভাই মনে রাখবা যে অরবিট আর অরবিটাল এক না। অরবিট একটু লিখে দিলাম ভাই, মনে যেন থাকে, অরবিট ও অরবিটাল, অরবিটাল কি না ভাইয়া, এক ন। অরবিট ও অরবিটাল এক না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অরবিট মানে তো শক্তি স্তর, অরবিটাল মানে একটু ভিন্ন জিনিস, সেটা তোমার পরে শিখতাম, আপাতত এটা জানার দরকার নেই। আচ্ছা এখানে আরো কিছু বিষয় জানতে হবে ভাইয়া। ধরো একটা পরমাণু, পরমাণুতে একটা জিনিস খুবই গুণে রাখতে হয়, সেটা হচ্ছে পরমাণুতে প্রতিটা পক্ষপাতে এক একটা নির্দিষ্ট শক্তি থাকে, প্রতিটা পক্ষপাতে একটা নির্দিষ্ট করে শক্তি থাকে। আচ্ছা তো ধরো এটা প্রথম কক্ষপথ, এটা তো প্রথম কক্ষপথ যার শক্তিমান কত, ইয়ন। এটা দ্বিতীয় কক্ষপথ যার শক্তিমান হচ্ছে ই2। এটা তৃতীয় কক্ষপথ যার শক্তিমান হচ্ছে ইথি, ইথি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, কক্ষপথ যত বাড়বে, কক্ষপথ যত বাড়বে শক্তি তত বাড়বে। তার মানে প্রথম কক্ষপথের শক্তি ইয়নের চাইতে দ্বিতীয় কক্ষপথের শক্তি ই2 বড়, আবার ই2 যদি ই3 বড়, তাই না? তার মানে শক্তি স্তর যত বাড়ে, শক্তি তত বাড়ে। কি বললাম ভাইয়া, শক্তি স্তর, শক্তি স্তর যত বাড়ে, এই ঠিক চিহ্ন, শক্তি স্তর যত বাড়ে শক্তি তত বাড়ে, বা এনার্জি তত বাড়ে, শক্তি তত বাড়ে। কত বুঝতে পারছো ভাইয়া, শক্তি স্তর যত বেশি শক্তি তত বেশি। তার মানে আমি বলতে পারি ই1 এর চাইতে ই2 বড় বলা যায়, আবার ই2 চাইতে কি ই3 বড় বলা যায়, এর চাইতে আবার ই4 বড় বলা যায়, এর চাইতে আবার টি5 বড়। এভাবে কি অসীম পর্যন্ত চলবে না ভাইয়া, আমি বুঝতে পারছি। তার মানে শক্তিটা বিষয়টা হচ্ছে কি, কক্ষপথের সাথে সাথে শক্তির মানের বিভিন্নতা হয়, কক্ষপথ যত বাড়ে শক্তির মানটা তত বাড়ে, এই বিষয়টা একটু ভাই মনে রাখতে হবে। আচ্ছা এইখানে আরেকটা জিনিস তুমি মনে রাখবা, সেটা হচ্ছে যে আচ্ছা শক্তির মান তত বা, এটা আমরা দেখলাম। এরপর একটি জিনিস একটু মনে রাখতে হবে, সেটা দেখাচ্ছি। শক্তি স্তরকে আর একটা নামে নামকরণ করা হয়, শক্তি স্তরকে আর একটা নামে নামকরণ করা হয়, যেখানে এখানে কি কি পড়ছি না, n equal to 1, n equal to 2, n equal to 3 পড়ছিল না ভাইয়া, পড়ছি। আচ্ছা এখানে আমার একটা নতুন করে নাম যাবো, শক্তি স্তরকে বিভিন্ন নামকরণ করা হয়েছে। এই যে প্রথম শক্তি স্তর নাম, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরকে বলা হয় কি, কেশর, কে শেল। দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি এটাকে বলা হয় এল শেপ। কি বলা হয় ভাইয়া, এল শেপ, কে এম। পরটা কি হবে, তৃতীয় শক্তি স্তর,
কে এল, এটাকে বলা হবে এম শেল। কি শেল ভাইয়া? এম শেল। এরকম তুমি যত আগাতে থাকবা, প্রথমটাকে বলা হয়েছে কে শেল, পরটা এল শেল, পরটা এম শেল। তুমি দেখো এন ইকুয়াল টু 1 যখন, তখন হচ্ছে কে শেল। প্রত্যেককে লিখ দিচ্ছি, এন ইকুয়াল টু 2, n equal to 3, n equal to 4, n equal to 5, এটা হচ্ছে এর শেপ, এটা হচ্ছে এম শেপ, কে এল এম এন ও, এটা হচ্ছে ওশো, শূন্য শেল না রিক্ত, এটা হচ্ছে ওশাই। আচ্ছা দেখো কে শেল, কে এল এম এন ও, 1 2 3 4 5, মানে শক্তিস্থান যত বাড়ে নাম্বার ততটা বাড়তে থাকে। সাথে এটাকে একটা নামকরণ করা হয়েছে, এন ইকুয়াল টু 1 হলে কে শেল, 2 হলে এল শেল, এম এন ও, এভাবে করে চলতে থাকে। এই বিষয়টা তো হয়ে মনে রাখতে হবে। এরপর আরেকটা জিনিস কি আমরা একটু ভাই মনে রাখবো। আচ্ছা আরেকটা জিনিসটাকে মনে রাখবো ভাইয়া, সেটা হচ্ছে প্রতিটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে। আমরা কিন্তু পড়তেছিলাম বোর বর্মনা মডেল শক্তিস্তর সম্পর্কে, তার বেসিক কথা আমরা আগেই পড়ে এসেছি। সাথে এখানে কিছু আরো রিলেভেন্ট প্রাসঙ্গিক যে বিষয়গুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা তো এখানে ধরো বললো কি কক্ষপথ হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, তো বললো যে 1 নাম্বার কক্ষপথ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো, এটা বলুন। তো সেটা আমি কীভাবে বের করবো? এটা একটা সুন্দর একটা সহজ সূত্র আছে, খুবই ছোট, সেটা হচ্ছে 2s। কি ভাইয়া? 2s। কোনো একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সেইটা হচ্ছে 2s² দ্বারা প্রকাশ করা হয়। তার মানে কিভাবে আমি একটু উদাহরণ দিয়ে দেখাবি, যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে 2 × 1², তাহলে এখানে হবে কত 2। তার মানে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? আচ্ছা আবার যদি n ইকুয়াল 2 হয় তাহলে 2 2² অথবা এখানে ভাইয়া 2 × 4 4 2 × 8, n ইকুয়াল টু 3 হলে 2 × 3 তার স্কোয়ার, 3 3 9 না 2 × 18, n ইকুয়াল টু 4, 2 × 4 তার স্কোয়ার, 4 4 16 16 2 32, n ইকুয়াল টু 5, এভাবে তোমরা আগাতে থাকো। n ইকুয়াল 5, 2 × 5 তার স্কোয়ার, 5 5 25, 25 2 কত? খুব 25। তাহলে তোমাকে দেখো যে কোনো একটা কক্ষপথ যদি তোমাকে বলে, যে কোনো একটা কক্ষপথে তোমাকে যদি বলে যে সেই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, তুমি কি পারবা না ভাইয়া? একদম সিম্পল, 2l² বসাই দিবা, একদম সহজ, একদম হয়ে যাবে। এর জায়গায় কক্ষপথ নাম্বারটা বসাই দেবো। তোমাকে বললো ভাইয়া 500 কক্ষপথে 500 নাম্বার কক্ষপথ কয়টা ইলেকট্রন আছে, তুমি তো ভাইয়া মাথায় ভাবরাই যাবা। একদম সিম্পল কে, তুমি 2n² বসাবা, 2n² কক্ষপথ নাম্বার কত? 500, তার মানে 2 দিবা, 500 স্কোয়ার দিবা, এটা যত মান বেরোবে তার মানে 500 নাম্বার কক্ষপথে এতগুলো ইলেকট্রন থাকতে পারে। একদম সিম্পল, 500 না দিই 500 কোটি দিক, তা তো সে একদম সিম্পল না ভাইয়া, এই বিষয়টা তো মাথায় রাখতে হবে। আচ্ছা গেল এই বিষয়টাও। তো আমরা মোটামুটি শক্তিস্তর সম্পর্কিত যে বিষয়গুলো প্রতিটা বিষয়কে আমরা কাভার করার চেষ্টা করছি। শক্তিস্তরের মধ্যে এর বাইরে তেমন কোনো কথাবার্তা নেই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা শক্তিস্তরের বেসিক কথা আমরা আর একটু স্মরণ করাই দিই, যে তিনি বলছিল যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। আচ্ছা সেইখান থেকে আমরা শক্তিস্তর সম্পর্কিত আরও রিলেভেন্ট যত ইনফরমেশন আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এখন এইটা কিন্তু আমরা তার প্রথম যে শিকারটা ছিল, মানে প্রথম যে কথাটা তিনি বলছেন, তিনটা কথা বলছেন বাপ্পা, তিনটা কথা হয়তো প্রথম যে কথাটা বলছেন সেই কথার মধ্যেই কিন্তু আমরা এখনো আছি। আচ্ছা শক্তিস্তর নিয়ে তিনি এইসব বেসিক কথাবার্তা বলছেন। আচ্ছা এখন আমরা একটু যাই দেখি তোমাদের বইয়ে প্রথম শিক্ষার্থী কী বলছে। দেখো বইয়ে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে, আচ্ছা হ্যাঁ এখানে বিষয়টা কি বলছে, যে ইলেকট্রনগুলো যে কোনো বারতে, ধরো একটা নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াস আছে, এখন ইলেকট্রনগুলো কি এইভাবে 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 করে ঘুরবে? এভাবে করে ঘুরবে না, মানে সে নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরবে, সে কিছুটা বড় এখানে শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, যেটা হয়তো তোমাদের অলরেডি বলেছি। এই নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বলে। আচ্ছা এই যে কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরে, এই যে এই নিউক্লিয়াসে এই যে কক্ষপথের দিকে ইলেকট্রনগুলো ঘুরতেছে দিকে, এই প্রত্যেকটাকে বলে কি? প্রধান শক্তি স্তর। কি শক্তি স্তর ভাইয়া? প্রধান শক্তি স্তর। আচ্ছা এগুলাকে কি কি দ্বারা প্রকাশ করা? এন দ্বারা প্রকাশ করা। আমরা বলছি n = 1 2 3 এভাবে হতে পারে। 1 হলে ফে শেল, 2 হলে এল শেল,
এভাবে কে এল এম এন ও এভাবে আগাতে থাকে। এই বিষয়টা কিন্তু আমরা ভাইয়া অলরেডি ক্লিয়ার করে গিয়েছি। আচ্ছা, আমাদের মনে করি যে এই যে ফার্স্ট স্বীকার্য আছে, প্রথম স্বীকার্য আমাদের মোটামুটি ইনশাল্লাহ কমপ্লিট। এখন আসি আমরা উনি ওর সাথে বিজ্ঞানী বোর নিউজ বোর তিনি দ্বিতীয় কথাটা কি বলেছে সেই বিষয়টি তিনি দ্বিতীয় কথাটা কি বলেছে বলছে তার দ্বিতীয় স্বীকার্যটা কি নিয়ে, দ্বিতীয় স্বীকার্য স্বীকার্যটা কি নিয়ে ভাইয়া, ভরবেগ সম্পর্ক। কি সম্পর্কে ভাইয়া, ভরবেগ সম্পর্কিত। মনোযোগ দিয়ে ভাই শুনতাম তিনি কি বলছিলেন যে কোন একটা স্থায়ী কক্ষপথে ইলেকট্রন যদি আবর্তন করে তাহলে তার মোট কৌণিক ভরবেগ হবে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। কি বললেন ভাইয়া, কিছুই বুঝিনি, সব মাথা থেকে চলে গেছে। আচ্ছা দেখে আমি একটু বলি। তিনি বলছেন যে কোনো একটা ইলেকট্রন যদি কোনো একটা কক্ষপথে আবর্তন করে, ধরো আবর্তন করতেছে, আবর্তন করলে তার কৌণিক ভরবেগ হবে। তো কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করে ভাইয়া, এল দিয়ে প্রকাশ করে। কৌণিক ভরবেগ কি দ্বারা প্রকাশ করে, এল দিয়ে, এল। তিনি বলছেন কৌণিক ভরবেগটা কি হবে ভাইয়া, h/2π, h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। কি সংখ্যার গুণিতক ভাইয়া, পূর্ণ সংখ্যা। h/2π এম দিলাম, কৌণিক ভরবেগ দিলাম, h/2π দিলাম, সেটা বলছে কি পূর্ণ সংখ্যার গুণিতক। আচ্ছা, তাহলে h/2π পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 এরকম তো ওষুধ, তাই না? সেটাকে আমরা ধরতে পারি যেহেতু বলছো পূর্ণ সংখ্যার গুণিতক, এই জন্য আমরা এখানে এন দ্বারা গুণ করে দেবো। এর মানে কি পূর্ণ সংখ্যা 1 2 3 4 এবং ওষুধ পর্যন্ত চলবে। তাহলে তার কি কথাটা ছিল ভাই, কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। কোনো একটা পরমাণুতে ইলেকট্রন যখন আবর্তন করে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। বুঝতে পারছি, কৌণিক ভরবেগ হবে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। গুণিতক যেহেতু বলছি এই জন্য ভুল পারছিস, ঠিক আছে ভাইয়া? তার মানে এল ইকুয়াল টু আমরা পেলাম কি, এল ইকুয়াল টু এনটাকে যদি এখানে আমি গুণ করে দিই, এল ইকুয়াল টু NH/π। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? আমি যে কথাটা বললাম ভাইয়া, এই কথাটাকে তোমার নোট করতে হবে ভাইয়া, সুন্দর করে নোট করে পড়ে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ সুন্দর করতে পারো, হলো পর দোয়া। আচ্ছা, তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে কি, এল ইকুয়াল টু NH/2π গেল। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, দ্বিতীয় স্বীকার্য যেটা, সেই দ্বিতীয় স্বীকার্যের একটা গাণিতিক ফর্মুলা। আচ্ছা, এটাকে আর একটু কাজ করা যায়, সেটা হচ্ছে দেখো এখানে একটা জিনিস মনে রাখো, আমরা এল ইকুয়াল টু কি পেলাম, এল ইকুয়াল টু পেলাম হচ্ছে NH/2π পেলাম। এখানে আরেকটা ব্যাপার আছে, এল কে আরেকটা সূত্র দিয়ে প্রকাশ করা যায়। কি সূত্র ভাইয়া, MV/r। এল ইকুয়াল টু MV/r এটাও লেখা যায়, এটা তো আমরা পেলাম অলরেডি। আর এল ইকুয়াল টু MV/r এটাও প্রসিদ্ধ, এভাবে লেখা যায়। তাহলে আমি ভাই লিখতে পারি না, এটাকে আমি ইকুয়াল করে দিতে পারি না ভাইয়া? তাহলে আমি লিখতে পারি কি, এল ইকুয়াল টু MV/r ইকুয়াল টু NH/2π। এল ইকুয়াল টু MV/r কীভাবে আসলো ভাই, প্রমাণ দরকার নেই তোমাদের, এসএসসি লেভেলে এই প্রমাণটা দরকার নেই, তোমরা জাস্ট জেনে রাখো যে এল ইকুয়াল টু MV/r এরকম একটা কৌণিক ভরবেগের সূত্র আছে। আর এই সূত্র আমি অলরেডি পেলাম, তাহলে দুইটি সূত্রকে আমরা যদি ইকুয়াল করে দিই, যেটি এল ইকুয়াল টু আছে, তাহলে দুটি সূত্র ইকুয়াল করে দিতে পারি। এল ইকুয়াল টু MV/r ইকুয়াল টু NH/2π। আলটিমেট সূত্র কি আমাদের এইটা, সূত্রটা ভাই মনে রাখতে হবে। তো সূত্রটা কি দাঁড়ালো ভাইয়া, কৌণিক ভরবেগ ইকুয়াল টু MV/r ইকুয়াল টু NH/2π। আচ্ছা, এখন এই সূত্রটা কোথা থেকে পেলাম ভাইয়া, বোরের দ্বিতীয় স্বীকার্য থেকে। বোর স্বীকার্য থেকে ভাই দ্বিতীয় স্বীকার্যের গাণিতিক রূপ হচ্ছে এল ইকুয়াল টু MV/r ইকুয়াল টু NH/2π। আশা করি আমি বুঝতে পারছি, এই সূত্রটা মনে রাখতে হবে, এবার তোমাদের ম্যাথমেটিক্স আসতে পারে। আচ্ছা, এখন এইখানে কোনটার কি তাৎপর্য ভাইয়া, সেটা আমি বলে দিই। MV/r, এল কি, এল হচ্ছে কৌণিক ভরবেগ, অলরেডি আমরা জানি না ভাইয়া, জানি। এল হচ্ছে কৌণিক ভরবেগ। এম কি ভাইয়া, এম হচ্ছে ইলেকট্রনের ভর। কার ভর ভাইয়া, ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত ভাইয়া, 9.11 into 10⁻³ কেজি। ইলেকট্রনের ভর কত, ভি মানে কি ভাইয়া, ভি মানে হচ্ছে ইলেকট্রনের বেগ। কার বেগ ভাইয়া, ইলেকট্রনের বেগ। আর মানে কি ভাইয়া, আর মানে হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ।
কক্ষপথে ব্যাসার্ধ। আচ্ছা, এর মানে কি? এর মানে কি ভাইয়া? এর মানে হচ্ছে কক্ষপথ নাম্বার। যে তোমাকে বললো ইলেকট্রনটা ঘুরতেছে পঞ্চম কক্ষপথে, তাহলে এন এর মান হবে কত? এন এর মান হবে 5। এরপরটা ঘুরতেছে 500 কোটি কক্ষপথে, তাহলে এন এর মান কত? 500 কোটি। এন এর মান কত? কক্ষপথ নাম্বার বা কক্ষপথ সংখ্যা, যেটাই বলো ওরা। এইচটা কি ভাইয়া? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের দিব। কার দেব ভাইয়া? প্ল্যাঙ্কের দিব। প্ল্যাঙ্কের প্ল্যাঙ্কের ধ্রুবক বা কনস্ট্যান্ট। এটা মান কত ভাইয়া? এটা মান হচ্ছে, এটা মান হচ্ছে 6, সরি, এটা মান হচ্ছে 6 আচ্ছা, তো এই হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আচ্ছা, তাহলে এইচ পয়েন্ট, সরি, 6 আচ্ছা, কারণ আমি 6 তাহলে প্রাকৃতিক ধ্রুবকের মান কত? 6.66 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এই বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে এল এর মানটা কি দাঁড়ালো ভাইয়া? এলটা হচ্ছে কৌণিক ভরবেগ, এটা আমরা জানি। এম এর মানটা কি ভাইয়া? ইলেকট্রনের ভর, যেটা হচ্ছে 9.11 10⁻13 কেজি। ভিটি, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ। আর কি? আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। এম কি? কক্ষপথ নাম্বার বা কক্ষপথ সংখ্যা। এইচ কি? প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটা মান হচ্ছে 6.66 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাই এর মান। এন্ড পাই এর মান তো ভাই সবাই জানে। পাই এর মান কত? পাই এর মান তো আমরা জানি, পাই এর মান 3.1416। ঠিক, এই মানগুলো যদি তুমি বসাই দাও ভাইয়া, মানগুলো যদি জেনে থাকো, ওইকে যদি অঙ্ক আসে, তাহলে তুমি প্রত্যেকটা ম্যাথকে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবে। তাহলে এল ইকুয়াল টু এম ভি আর ইকুয়াল টু এন এস বাই 2 পাই। প্রত্যেকটার কার কি তাৎপর্য, কার কি নাম, প্রত্যেকটা নামের নাম মান সবগুলো লিখে দিলাম। এই বিষয়টাকে ভাইয়া পুরোপুরি ব্রেন একদম সুন্দর করে গেঁথে নাও, জানে সামনে কোনো সমস্যা না। এটুকু যদি ভাই মনে রাখতে পারো, তাহলে আমাদের মোটামুটি দ্বিতীয় শিক্ষার্থ শেষ। আচ্ছা, মনোযোগ সহকারে ভাই ক্লাসটা করতে হবে, মনোযোগ সহ, পূর্ণ মনোযোগ সহকারে। তাহলে দেখবা ক্লাস শেষে ইনশাআল্লাহ তোমার পোর ফরমাল মডেল নিয়ে পর সমস্যা। সরি ভাই, আমার একটু ঠান্ডা লাগছে তো, এই জন্য একটু কাশি দিচ্ছি, তো পড়াতেও কষ্ট হচ্ছে, জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, দেখো এখন আমি তোমাদের একটু বই থেকে দেখাই দিচ্ছি, তোমাদের বইয়ে সংশ্লিষ্ট কি কথা লিখছে। দেখ, আচ্ছা, এখানেই বই দেখ, এম ভি আর ইকুয়াল টু এন এস বাই 2 বাই, আমরা এই কথাটা বলছি না? তারা একবারে সূত্রটা লিখে দিচ্ছে, আমরা একটু ব্যাখ্যা করে বুঝাইছি যে কোথা থেকে কীভাবে কি আসলো, কিন্তু তারা সরাসরি এটা বসাই দিচ্ছে। আমরা বলছিলাম কি এল ইকুয়াল টু এম ভি আর ইকুয়াল টু এন এস বাই 2। এম এর মান কি? ইলেকট্রনের ভর। আর ব্যাসার্ধ। ই ইলেকট্রনের বেগ। এস কি? প্ল্যাঙ্কের ধ্রুবক। সবগুলো মানে এখানে লেখা আছে। এই কি আপনার এখানে একটা জিনিস দিয়ে দেয়। আচ্ছা, এতটুকু জানলেই কর, এখানে আমাদের আর যাওয়া দরকার। মোটামুটি তৃতীয় শিক্ষার্থ আমাদের শেষ পেয়ে, এখন আসে তৃতীয় শিক্ষার্থ নিয়ে। তাহলে পরে পরমাণু মডেলের কি শেখার জন্য জানবো? তৃতীয় শিক্ষার্থ। তৃতীয় শিক্ষার্থ ভাই কি নিয়ে? তৃতীয় শিক্ষার্থ হচ্ছে ভাইয়া শক্তি শোষণ এবং বিকিরণ নিয়ে। কি নিয়ে ভাইয়া? শক্তি শোষণ এবং বিকিরণ কি। এখানে দিয়ে কি বলছেন? দিয়ে দ্বিতীয় শিক্ষার্থ শক্তি শোষণ ও বিকিরণ। শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত। বিকিরণ সম্পর্কিত ভাইয়া শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত। আচ্ছা, গেল। এখন তিনি এটার মধ্যে কি বলছে সেটা বিষয়। তিনি বলছে যখন ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে, ধরো এই ছোট্ট কক্ষপথ, ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে, তখন পর শক্তি শোষণ বা বিকিরণ হয় না। তিনি শক্তি নেয়ও না, শক্তি দেয়ও না বা ত্যাগও করে না। যেমন একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যেই সে ঘুরতেছে, যে কক্ষপথই হোক না কেন, ইলেকট্রন সে নিজ নিজ কক্ষপথেই ঘুরতেছে। ইলেকট্রন নিজ নিজ কক্ষপথেই ঘুরতেছে, সেক্ষেত্রে কোনো শক্তি শোষণ বা বিকিরণ হবে না। কিন্তু যদি এমন হয় ইলেকট্রন নিজ কক্ষপথ থেকে উপরের কক্ষপথে গেছে, নিজ কক্ষপথ থেকে উপরের কক্ষপথে গেছে, অথবা উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসে, এরকম যদি কেস হয়, তখন কি হবে?
তখন বলছেন যে যদি ইলেকট্রন নিজ কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যায় বা উপরের কক্ষপথ থেকে যদি নিচের কক্ষপথে আসে, তাহলে শক্তির শোষণ বা বিকিরণ হবে। তাহলে তার কনসেপ্টটাকে তৃতীয় যে কথাটা বলছে, তৃতীয় যে স্বীকার, তার মূল কথাটা কি ভাইয়া? মূল কথাটা হচ্ছে যে ইলেকট্রন যখন একটা কক্ষপথে থাকবে তখন শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। তবে ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যাবে বা নিচের কক্ষপথে আসবে, তখন কি হবে? শোষণ বা বিকিরণ হবে। এটা ছিল তার মূল কথা। এখন এই প্রশ্ন আসতে পারে, কখন থেকে শোষণ করবে, কখন থেকে বিকিরণ করবে? আচ্ছা, সেটা আমরা দেখব। ধরো এই একটা কক্ষপথ, একটা কক্ষপথ, এবং এই একটা কক্ষপথ, এই হচ্ছে দুইটা কক্ষপথ। এটা হচ্ছে নিচের কক্ষপথ, এটা হচ্ছে উপরের কক্ষপথ। আচ্ছা, তাহলে এটা কিসের কক্ষপথ? এটা হচ্ছে ধরলাম এন লো, মানে নিচের কক্ষপথ। এন লো মানে হচ্ছে নিচের কক্ষপথ, আর এন হায়া বা উচ্চতর কক্ষপথ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নিচের কক্ষপথ, এটা হচ্ছে উচ্চতর কক্ষপথ। তো যখন ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাবে, আমি আগেই বলছিলাম, একদম ক্লাসের শুরুতে একদম বলছিলাম যে সাধারণত উপরের কক্ষপথগুলোর শক্তি বেশি থাকে। কি থেকে বেশি? উপরের কক্ষপথগুলোর শক্তি বেশি থাকে। তাহলে ওর শক্তি কি কম না হইয়া? ওর শক্তিটাকে আমি লিখলাম হচ্ছে ধরো ই লো, লো থেকে, আর এটার শক্তি লিখলাম ই উচ্চতর, যেহেতু এইচ। তাহলে এইখানে শক্তি বেশি কার ভাইয়া? এই দুইটার মধ্যে শক্তি বেশি হচ্ছে ইএইচ, এর ইজ গ্রেটার দ্যান ইএল। মানে এই কক্ষপথের চাইতে এই কক্ষপথের শক্তি বেশি। তাহলে ভাইয়া একটা জিনিস চিন্তা করো, তোমার এখানে শক্তি কম, এখানে শক্তি বেশি। তাই আমি যদি এখান থেকে এখানে যেতে চাই, তা আমার এখানে শক্তি অর্জন করতে হবে না ভাইয়া? যদি শক্তি অর্জন না করি তাহলে কি আমি পরে যেতে পারবো? যেতে পারবো না। তার মানে আমি যখন এখান থেকে এখানে যেতে চাবো, আমার কি করতে হবে ভাইয়া? কমন সেন্স খাটাও, শক্তি শোষণ করতে হবে, রাইট? তুমি যখন এখান থেকে এখানে যাবা, তখন কি করতে হবে? শক্তি শোষণ করতে হবে। তাহলে ইলেকট্রন যখন নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যায়, শক্তি শোষণ করবে। ধরলাম আমরা সে কতটুকু শক্তি শোষণ করছে? ডেল ই, ডেল ই পরিমাণ সে শক্তি শোষণ করছে। একইভাবে এইখানে তার শক্তি বেশি, এখানে কি তার শক্তি কম। তাহলে যখন আবার ইলেকট্রনটা ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল, আবার ইলেকট্রনটা যদি উচ্চতর কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসে, তার এখানে ছিল শক্তি বেশি, এখানে ছিল শক্তি কম। তাহলে সে এখান থেকে যদি এখানে আসে, তাহলে কি করবে ভাইয়া? কমন সেন্স কাটাও, এখানে যদি শক্তি শোষণ করে, এখানে কি করবে? সে শক্তির বিকিরণ করবে। তাহলে শক্তির বিকিরণটা কতটুকু পরিমাণ শক্তির বিকিরণ করবে? যতটুকু পরিমাণ শোষণ করছিল। তার মানে এখানে কয়েকটা বিষয় কি লিখছি, ইলেকট্রন যখন নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যাবে, যেহেতু উপরের কক্ষপথে শক্তি বেশি, সেহেতু ইলেকট্রনকে শক্তি শোষণ করতে হবে। বুঝতে পারছি বিলা? এরপর যখন ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসবে, সেক্ষেত্রে নিচের কক্ষপথে যেহেতু শক্তি কম, মানে এত পরিমাণ শক্তি তো আমার দরকার নেই, সে কিছু পরিমাণ শক্তিকে নির্গত করে দেবে বা ত্যাগ করে দেবে। তাহলে উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসে শক্তির বিকিরণ বা ত্যাগ বা নির্গত ফল। এখন কতটুকু শোষিত হবে, কতটুকু বিকিরিত হবে, সেটা একটা কোশ্চেন ভাইয়া। ধরো বেলি পরিমাণ শোষণ করবো, যতটুকু শোষণ করবো ততটুকুই তো ছাড়তে পারবো, তাই না? আমার যে শক্তি নাই, সেই শক্তি আমি তোমাকে দিব কিভাবে? বুঝতে পারছি? আমার কাছে যদি 5 টাকা থাকবে, আমি কি তোমাকে 10 টাকা দিতে পারবো? 5 টাকা থাকবে, 5 টাকাই তোমাকে দিতে পারবো। তাই আমি শক্তি শোষণ করছি ডেইলি পরিমাণ, বিকিরণও করবো ডেইলি পরিমাণ, এর বেশিও করতে পারবো না, এর কম করতে পারবো না। তাহলে এখান থেকে আমি একটা কথা লিখতে পারি, শোষিত শক্তি করলে বিকিরিত শক্তি দিতেই পারে না? তাহলে লিখতে পারি কি? শোষিত শক্তি, শোষিত শক্তি ইকুয়াল টু হচ্ছে বিকিরিত শক্তি, বিকিরিত শক্তি। গেল ভাইয়া? আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে তাহলে তুমি শক্তির পরিমাণটা কেউ বের করতে পারবা? এইটা শক্তির মান বেশি, এটা শক্তির মান বেশি কম। তাহলে আমি যদি এই শক্তির পরিমাণটা বের করতে চাই, ডেলির মানটা, তাহলে এই মানটা কি হবে ভাইয়া? শোষিত শক্তি ইকুয়াল টু বিকিরিত শক্তি, ইকুয়াল শক্তির মানটা কত? এই শক্তি থেকে এই শক্তি যদি বিয়োগ, ই এইচ থেকে ই এল বিয়োগ দাও, তাহলে এখানে তুমি আলটিমেট শক্তিটা পেয়ে যাবে না ভাইয়া? আলটিমেট শক্তিটা পেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখানে এই বিষয়টা দেখলাম। এখন এইখানে একটা জিনিস সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তার শক্তির পরিমাণটা কত, শক্তির পরিমাণটা কত, সে শক্তির পরিমাণটা নির্ণয় করার সুখে হচ্ছে এর সুন্দর একটা সূত্র আছে, দিয়ে দিচ্ছি। ইকুয়াল টু এইচ এফ, এই পরিমাণ শক্তি সে শোষণ করবে
বা এই পরিমাণ শক্তি বিকিরণ করবে। এখন ভাই প্রশ্ন আসতে পারে, ভাই সূত্র কোথা থেকে আসলো? আসমান থেকে আসলো ভাইয়া? না ভাই, আসমান থেকে আসে, এই কোরমান আছে, কিন্তু ভাই তোমাদের এসএসসি লেভেলে এই কোরমান জানার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে ভাইয়া, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই জানবো, ততটুকু সামনে আমাদের শেখার জন্য, জানার জন্য অসংখ্য ক্লাস পড়ে আছে। ইন্টার আছে, আন্ডার গ্রাজুয়েশন আছে, এরপর পিএইচডি আছে, অনেক কত কিছু আছে, তাই না? অনেক কিছু শেখা যাবে, কিন্তু আমাদের এসএসসি লেভেলে যতটুকু আমাদের জানা দরকার, ততটুকু আমাদের পাঠ্য পুস্তকে আছে, ততটুকু আমরা ডান। জি, ইকুয়াল টু তেইশ এফ। এইখানে ই কি ভাইয়া? ই মানে হচ্ছে শক্তি। ই মানে কি? শক্তি। এইচ কি ভাইয়া? এসটা আমি আগে পড়ছি ভাইয়া, বলতো হয়ে কি? প্লান্কে কনস্ট্যান্ট তদুকো, প্লান্কে কনস্ট্যান্ট। এফটা কি ভাইয়া? এফটা মানে হচ্ছে কম্পাউন্ড। কম্পাঙ্কের ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। তো সেখান থেকে হচ্ছে পাশ, তাহলে ইকুয়াল টু এই সূত্রটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, আর একটা জিনিস সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সূত্রটাকে আরেকটু রূপ দেওয়া যায়, সেটা হচ্ছে আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু এফ লাম। এইটি সূত্র আছে। এখানে সি হচ্ছে কিসের বেদ? হ্যাঁ, আলো বেদ। আলু না, আলু। আলোর বেগ কত ভাইয়া? এটা আমরা মোটামুটি সবাই জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা চালো, এফ মানে ফ্রিকোয়েন্সি কম্পাউন্ড আমরা জানলাম। আর ল্যামডা মানে কি ভাইয়া? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, একটু শুধু জানি, তো আমি এখান থেকে এফ ইকুয়াল টু কি লিখতে পারি ভাইয়া? এফ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা লিখতে পারি না ভাইয়া? সি বাই ল্যামডা লিখতে পারি কিনা? তাহলে এফ ইকুয়াল টু যদি সি বাই ল্যামডা লিখতে পারি, এখান থেকে আমি ই এর সূত্র আনতে পারি কি? ইকুয়াল টু এফ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডা সূত্র আনা যায়। বুঝতে পারছি ভাইয়া? ইকুয়াল টু এইচ পেলাম, সেখান থেকে আমরা আর্গুমেন্টের সূত্রটা কি নিয়ে আসলাম? এফ ইকুয়াল টু যদি সি বাই ল্যামডা, তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এইচ সি বাই ল্যামডা। ইকুয়াল টু আর্গুমেন্ট লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। তাহলে ইয়ে আলটিমেটলি আমাদের সূত্রটা বের হলো কি? ইটা ছিল কি ভাই? শোষিত শক্তি ও বিকিরিত শক্তি। তাহলে এইটা আমি ই দিলাম, এটাকে আমি ই না লিখে বেরিও লিখতে পারি। ই লিখতে পারি ডেলি। ডেলি ইকুয়াল টু কি পেলাম ভাইয়া? ডেলি ইকুয়াল টু পেলাম হচ্ছে আগের ওই যে উচ্চতর কক্ষপথ, উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথ এর শক্তির যে বিয়োগ, সেটাই তো শোষিত ও বিকিরিত শক্তি। এটাকে আমরা কি লিখতে পারি? এই সেট লিখতে পারি, পারি না ভাইয়া? এই সেটটাকে আমরা কি লিখতে পারি? এই সি বাই আমরা লিখতে পারি, পারি ভাইয়া? এই যে হচ্ছে আলটিমেটলি তোমাদের মনে রাখবো যে ইকুয়াল টু যেহেতু শক্তি শোষণ বা বিকিরণ করছে ডেলি, কি পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করছে, দুটো শক্তি স্তরের শক্তি পার্থক্য করলে আমরা বের পেয়ে যাবো। এরপর সেটাকে আমরা ফর্মুলা হিসেবে দেখাইছি এইচ এফ, আর এফ ইকুয়াল টু যেহেতু সি বাই ল্যামডা, সুতরাং এই সি বাই ল্যামডা বাড়িতে পারি। এখানে ই হচ্ছে শক্তি, এইচ প্যারাগ্রাফ দিব, সি আলোর বেগ, আর হচ্ছে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এইটা মোটামুটি হচ্ছে আমাদের ইকুয়াল টু এইচ এফ ইকুয়াল টু এস সি বাই ল্যামডা। এটা হচ্ছে মোটামুটি আমাদের শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত ফর্মুলা। আচ্ছা গেল, এখানে আর কিছু একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে তাহলে আলটিমেটলি আমি কি জানলাম ভাইয়া? তৃতীয় শিকার জানলাম কি শক্তি শোষণ বা বিকিরণ হবে, কি পরিমাণ নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে গেলে শক্তি শোষণ হবে, উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথ আসলে শক্তি বিকিরণ হবে, কি পরিমাণ শক্তি শোষণ হবে, কি পরিমাণ শক্তি বিকিরণ হবে, সেটা কত পদ ভাইয়া? সেই মানটা বের করবো কি হবে? ইকুয়াল টু এইচএফ বা ইকুয়াল টু এসি বাই ল্যামডা। ঠিক আছে ভাইয়া? এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমি আলটিমেটলি হচ্ছে ওই শক্তি শোষণ, শোষিত শক্তি বা বিকিরিত শক্তিটাকে বের করতে পারবো। এই প্রত্যেকটা বিষয়কে নোট করতে হবে। আমি কিন্তু লিখে 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 তোমাদের বুঝাইছি, পরে মুছে দিয়েছি। এই তোমাদেরকে আমার সাথে সাথে প্রত্যেকটা বিষয় নোট করে সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে পড়াশোনা করতে হবে। নয়তো ভাইয়া যদি শুধু আমার লেকচার শোনো আর বই করো, কোনো নোট না থাকে, তার পড়াশোনাটা বেশ সাজানো বিছানো হবে না। তোমাদের এখন মনে থাকবে এটা পাসপোর্ট করে দেবা, বলে গেছে। আচ্ছা, তাহলে সত্যি শোষণ বিকিরণ আমাদের গেল। এখন এই সম্পর্কে আমি তোমাদের কই দেখি কি 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 বিষয়ে বলা আচ্ছা কি এই যে একটা চিত্র দেওয়া আছে এখানে, এই যে কাল্প ইলেকট্রন একটা এন অন থেকে এন তে যাচ্ছে। কোথায় যাচ্ছে ভাইয়া?
N1 থেকে N2-তে, তাহলে কি নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে, তাহলে কি হবে বলতো? ভাইয়া কি বলছিল? শক্তি শোষিত হবে। নিম্ন কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথ কেন শক্তি শোষিত হবে? কারণ উচ্চ কক্ষপথে শক্তি বেশি থাকে, উচ্চ কক্ষপথে শক্তি বেশি থাকে, যেহেতু উচ্চ কক্ষপথে শক্তি বেশি থাকে সেহেতু আমার তো শক্তি অর্জন করা লাগবে, তাই না? সেহেতু আমি শক্তি শোষণ করব নিজের মধ্যে নিয়ে সে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাচ্ছে। আবার উচ্চ কক্ষপথে কি শক্তি আমার বেশি, নিম্ন কক্ষপথে শক্তি কম, তাহলে শক্তি বেশি থেকে শক্তি কমে আসতে হলে আমার তো এতখানি শক্তি দরকার নেই, তাই আমি যতখানি শক্তি দরকার নেই ততখানি শক্তিকে আবার আউট করে দিব, বলবো চলো ধরো সেই পরিমাণ শক্তি নির্গত হচ্ছে। এইখানে একটা ভাই জিনিস আমি বলেছিলাম, আবার বলি, যতখানি শক্তি শোষিত হয় ততখানি শক্তি বিকৃত হয়। আমি যেটা নেই সেটা আমি কিভাবে দিব? আমি যতটুকু অর্জন করেছি ততটুকু দিতে পারবো, যতটুকু আমি অর্জন করিনি সেরকম কিভাবে দিই? সেরকম দেওয়া সম্ভব? সেরকম দেওয়া সম্ভব না। এই জন্য শোষিত শক্তি ইকুয়াল হবে হচ্ছে বিকিরিত শক্তি। এই পয়েন্টটুকু মাথায় রাখতে হবে। এখন আমরা দেখি পাখি কি কথা লিখছে, দেখো এইচ নিগোটি এসি বাই, ঠিক আছে? আচ্ছা, এই সূত্রগুলোকে আমরা এখানে লিখছি না, এই সূত্রগুলো বেসি বাই ল্যামডা, এখানে এস নিয়ে বেসি বাই ল্যামডা লিখছি, জিনিস কি এক মানে কম্পাঙ্ক, নিউ মান হচ্ছে কম্পাঙ্ক বা হার্স, ঠিক আছে? এই বিষয়টা মনে রাখতে হবে। এই হচ্ছে পেনাকে দিব নিয়ম, এফ মানে হচ্ছে কি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ছিল, এখানে সে তার হচ্ছে মিউ দ্বারা আর কি ইন্ডিকেট করছো, সেটা ব্যাপার ম্যাটার না, তোমরা এই চিহ্নটা দাও বা এস দাও, যেটাই দাও না কেন তাদের তারা ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি, কম্পাঙ্কের এককটা কত হার্স, এই বিষয়গুলো আমাদের কি রে। তো মোটামুটি বোর পরমাণু মডেলটা ছিল এতটুকু, এর মধ্যে আর তেমন কিছুই নাই। তাহলে আলটিমেটলি যদি তোমাদেরকে ওয়াইকানের সামারিকে যে আমরা কি শিক্ষা বোর পরমাণু মডেল কেন আসলো? বোর পরমাণু মডেল আসলে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড যে সরি সরি আচ্ছা, তো আমার ঠান্ডা লাগছে তো ভাইয়া, এই জন্য একটু সমস্যা হচ্ছে ক্লাস নিতে, প্লিজ তোমরা একটু মানায় নিও, একটু বুঝবো অবশ্যই গায়ের অবস্থা। আচ্ছা দেখো, রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিল সেই মডেলের মধ্যে অনেক সমস্যা ছিল। তিনি কি বলছিল কক্ষপথটা কেমন হবে, বৃত্তাকার হবে, গোলাকার হবে, নাকি ত্রিভুজাকার হবে, কোনো কিছু বলছিল? কিচ্ছু বলেনি। আবার শক্তি শোষিত হবে, বিকৃত হবে, এই জাতীয় কিছু বলছে? কিচ্ছু বলেনি। তিনি যদি এই জাতীয় কিছু বলে নেয়, পরবর্তীতে বিজ্ঞানী বোর এই সমস্যাগুলোকে সমাধান করে তিনি তার মডেল আনছে। রাদারফোর্ড পরমাণু মডেল দিয়েছিলেন হচ্ছে 1911 সালে, আর বোর দিয়েছেন হচ্ছে 1913 সালে, মাত্র 2 বছর পর। আচ্ছা, এবং তিনি বেসিক্যালি তিনটে কথা বলছিল, প্রথম স্বীকার্য, দ্বিতীয় স্বীকার্য, তৃতীয় স্বীকার্য। প্রথম স্বীকার্য ছিল বেসিক্যালি শক্তি স্তর নিয়ে, একদম আমি মূল কথাটুকু বলতেছি, শক্তি স্তর নিয়ে যে ইলেকট্রনগুলো প্রত্যেকটা কক্ষপথে ঘুরবে। তাহলে কি তিনি কক্ষপথের একটা আকৃতি বলে দিলেন যে কীরকম বৃত্তাকার, ত্রিভুজাকার হবে না, অন্য কোনো আকৃতি হবে না। এটা ছিল তার কথা, বোরের কথা। আচ্ছা, তো আর দ্বিতীয় স্বীকার্য কি ছিল? যে ভরবেগ সম্পর্কিত, ভরবেগের মানটা হবে কত? এল ইকুয়াল টু এম ভি আর ইকুয়াল টু এন এস বাই 2, যেটা আমরা তোমাদেরকে ফর্মুলা বেস বাই ওটা কেছি। আচ্ছা, তৃতীয়টা কি ছিল? শক্তি শোষণ বা বিকিরণ সম্পত্তি। এই যে ইলেকট্রন যখন একটা কক্ষপথে অবস্থান করে, যে তিনি ইলেকট্রন একটা কক্ষপথে অবস্থান করতেছে, সরি ইলেকট্রন যখন একটা কক্ষপথে অবস্থান করতেছে, যে তখন সে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। তবে যখন সে শক্তি স্তর ত্যাগ করতেছে, স্থানান্তর করতেছে, হয় নিচ থেকে উপরে যাচ্ছে বা উপর থেকে নিচে যাচ্ছে, তখন কি করবে? শক্তি শোষণ বা বিকিরণ হবে। এখন প্রশ্ন, কখন শক্তি শোষণ বা বিকিরণ হবে? যখন সে নিম্ন কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে যাবে, কারণ উচ্চতর কক্ষপথের শক্তি বেশি, এজন্য সে ওই পরিমাণ শক্তি অর্জন করে উচ্চতর কক্ষপথে যাবে, শক্তি শোষিত হবে। আর তখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসবে, তখন আমার তো তখন শক্তি দরকার নেই, তো শক্তির বিকিরণ ঘটাবে। তো যতক্ষণ শক্তি সে শোষণ করবে ততক্ষণ শক্তি সে বিকিরণ করবে। তো সেখানে আমরা শক্তির পাইছি থেকে শক্তির ফর্মুলাটা কি? ইকুয়াল টু এইচ এফ, এইচ এফ, এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? সি বাই ল্যামডা। তার মানে ইকুয়াল টু এইচ এফ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ইকুয়াল টু এইচ এফ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এই ফর্মুলাটা আমরা পাই। এটা ছিল মোটামুটি বোর পরমাণু মডেলের সামার। তো এখন কথা হচ্ছে, বোর পরমাণু মডেল কি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ? তার কি কোনো ভুল নাই? এখন ভাই সেই বিষয় নিয়ে পড়াশোনা করবো, যে বোর পরমাণু মডেলে কী কী সফলতা পাওয়া গেছে। আমার কথার মধ্যে অনেকগুলো সফলতা অলরেডি চলে আসছে, আমাদের স্ক্রিনে দেখাই দিব বাকিগুলা, এবং তার কী কী সমালোচনা ছিল বা তার কোথায় কোথায় ঘাটতি ছিল সে ঘাটতিগুলো দেখাই দিব। যে রাদারফোর্ডের ভুলটাকে সে আপডেট করে তার মডেল দিয়েছে, তার মডেলটা অবশ্যই রাদারফোর্ডের চাইতে বেটার, তার মডেলটাও বেস্ট না, পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ না। তো তার মডেলটা কোথায় কোথায় সীমাবদ্ধতা আছে সেই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করবো। আচ্ছা, আগে আমরা তার সাফল্যগুলো দেখি।
দেখো কি বলছে, দেখো রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরতেছে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কেন্দ্র করে সেভাবে ঘুরতেছে আর কি। তাই এখানে যে কথাটা বলছি, রাদারফোর্ড পরমাণু মডেল বলছিল কি, সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহ ঘুরে ঘুরে ঘুরতেছে, ইলেকট্রনকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেভাবে ঘুরতেছে। এটা বলছিল রাদারফোর্ড, কিন্তু কোনো কক্ষপথ নিয়ে কিছু বলছে, বলে নাই। সেই জায়গাটাই এসে বোর এসে কাজ করছে। যে বোর এসে কি করছে, শক্তি স্তরের আকার সম্পর্কে রাদারফোর্ডে বলা হয় না, বোর পরমাণু মডেলে শক্তি স্তরের আকার বলা হয়েছে কি আকার, বৃত্তাকার আকার। আচ্ছা, এরপর রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তির শোষণ বিকিরণ নিয়ে কিছু বলা হয়েছিল, কিচ্ছু বলা হয়নি। বোর পরমাণু মডেলে এসে শক্তির শোষণ বা বিকিরণ নিয়ে বলা হয়েছে, নিম্ন কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে গেলে শক্তি শোষণ হয়, উচ্চতর কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসলে শক্তির বিকিরণ হয়, এই বিষয়টা বলা হয়েছে। এরপর আর একটা সাফল্য যেটা, দেখো রাদারফোর্ড পরমাণু মডেলে বর্ণালী নিয়ে কিছুই বলা হয় না, বর্ণালী, ঠিক আছে, বর্ণালী নিয়ে কোনো কথাবার্তাই বলা হয় না। তবে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালী নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে। এক ইলেকট্রন বিশিষ্ট যত পরমাণু আছে, যেমন এটা আমি একটু দেখাই এখানে, এক ইলেকট্রন বিশিষ্ট যত পরমাণু আছে আর ডিটা, অথবা হিরিয়াম প্লাস বেরিলিয়াম প্লাস 2, হাইড্রোজেন হিলিয়াম বিলিয়ন প্লাস 3, লিথিয়াম প্লাস হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেন নয় কত 1, তো এইটা আছে কত 1, একটা ইলেকট্রন। হিলিয়ামের ছিল 2টা, একটা ত্যাগ করে দিছে, তাহলে এটার আছে কত 1। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম কত 3, ছিল 3টা, কটা ত্যাগ করছে, 2টা ত্যাগ করছে, আছে বাট একটা। বেরিলিয়াম কত, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা কত 4, তাহলে 4 থেকে সে 3টা ত্যাগ করে দিচ্ছে, তাহলে ওর ইলেকট্রন আছে কাটে। তো এইরকম একটা ইলেকট্রন যাদের আছে, এরকম একটা ইলেকট্রন যাদের আছে, তাদের বর্ণালী হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা করাতে, কথা বুঝতে পারছি। তবে একাধিক ইলেকট্রন যাদের আছে সেগুলো ব্যাখ্যা করা যায় না, এটা আবার সীমাবদ্ধতা, এটা সীমাবদ্ধতার মধ্যে আমরা গেলে পাবে। বাকি কথা হচ্ছে রাদারফোর্ড বর্ণালী নিয়ে কিছুই বলতে পারে, সেখানে বোর সামান্য কিছু বলছে, যাদের এক ইলেকট্রন আছে তাদের বর্ণালী তিনি ব্যাখ্যা করতে পারছে, বোর এতটুকু সাফল্য অর্জন করতে পারছে। তবে কিছু সীমাবদ্ধতাও তার আছে, তার সীমাবদ্ধতা ওটা কি ছিল, বাট থেকে এই যে দেখ, বোর পরমাণু মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। এই যে এক ইলেকট্রন বিশিষ্ট এদের বর্ণালী ব্যাখ্যা করতে বোর পারছে, কিন্তু একাধিক যাদের ইলেকট্রন আছে সেগুলো ব্যাখ্যা করতে পারে না। যেমন ধরো সোডিয়াম, উঠানোর সময় পায় 11টা ইলেকট্রন, তাটা 11টা না, এ ব্যাখ্যা করতে পারে এরকম। কিন্তু এগুলো একটু সবগুলো একটি ইলেকট্রন না, এগুলো ব্যাখ্যা করতে পারছে। তাহলে বিষয়টা দাঁড়াইলো কি, রাদারফোর্ড বর্ণালী নিয়ে কোনো কথাই বলতে পারে, বোর এক ইলেকট্রন বিশিষ্টগুলো নিয়ে বলতে পারছে যে এক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী হবে এই জিনিস বলতে পারছে। তবে একাধিক ইলেকট্রন যাদের আছে সেগুলো নিয়ে অবশ্যই কিছু বলতে পারে, বুঝতে পারছি। এটা হচ্ছে কথা। দ্বিতীয় বিষয়টা কি, যে বোর পরমাণু মডেল অনুসারে দেখো, বোর পরমাণু মডেল অনুসারে যদি এক কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাও, তাহলে এরকম একটা রেখার মতো দেখার কথা, এটা বোর পরমাণু মডেল অনুসারে। কিন্তু বাস্তবে তুমি যদি এটাকে একদম হাই পাওয়ারফুল দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো, তাহলে দেখবা এই রেখা আরো আরো অসংখ্য রেখায় বিভক্ত, যেটা বোর পরমাণু মডেল বলতে পারে। বোর বলছে যে একটা রেখা এরকম পাওয়া যায়, কিন্তু এটাকে যদি আরো পাওয়ারফুল যন্ত্র দিয়ে পরীক্ষা করো, তখন দেখবা কি এরা আর সূক্ষ্ম হ্যাঁ বিভক্ত আছে। লাস্ট টাইম যে কথাটা ছিল, বোর পরমাণু মডেল বলছিল কি, বৃত্তাকার কক্ষপথটা কিরকম হবে ভাইয়া, বৃত্তাকার, এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে বৃত্তাকার। তিনি বলছেন এই কক্ষপথ, এইখানে একটা ব্যাপার আছে। কিন্তু পরে প্রমাণিত হয়েছে কি, পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথই নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। বিষয়টা কি ভাইয়া, মানে তিনি বলছিল যে ইলেকট্রনগুলো এইভাবে হচ্ছে বৃত্তাকার কক্ষপথে রাউট করে, কিন্তু পরবর্তীতে প্রুফ হয়েছে যে ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার কক্ষপথে না, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে পারে। উপবৃত্তাকার কক্ষপথটা কিরকম, এই একটা ডিঙের মতো, অনেকটা কাইন্ডস। তো তিনি বলছিল এইটা, কিন্তু পরে প্রমাণ পাওয়া যায় যে এটা তো হয়ই, সাথে এটাও হয়। কিন্তু তিনি এটা নিয়ে কথা বলছেন, কিন্তু সেটা নিয়ে তিনি কোনো কথা বলেননি। সেটা নিয়ে যেহেতু তিনি কোনো কথা বলেননি, এটার ভেতর লিমিটেশন বা সীমাবদ্ধতা, ওয়ান অফ দ্য লিমিটেশনস, রাইট।
তার সীমাবদ্ধতার মধ্যে এক। এটাই হচ্ছে বিষয়। যিনি বলছেন বৃত্তাকার, পরে প্রমাণ পাওয়া গেছে যে বৃত্তাকারের সাথে উপবৃত্তাকারও আছে, এইটা তিনি বলতে পারে না। ঠিক আছে। আচ্ছা, পরে প্রমাণ হচ্ছে ত্রিকোণমিতিক শুধু বৃত্তাকার কক্ষপথ দিলে উপবৃত্তাকার কক্ষপথ দাও। এই হলো মোটামুটি কথাবার্তা। যেখানে আর বর্ণি আর কোনো কথাবার্তা আমাদের আর নাই। দেখো আমাদের সীমাবদ্ধতা গেল, সাফল্য গেল, কার তিনটে প্রস্তাবনা সেটা আমাদের গেল, আলটিমেটলি আমাদের বোর পরমাণু মডেল শেষ। দেখো বোর পরমাণু মডেলের মধ্যে আমরা কী কী বললাম, কেন আসলো, কারণটা কি, তিন কী কী জিনিস বললেন, তিনটা স্বীকার্য বললাম। এখন তার কি কি সফলতা আছে রাদারফোর্ডের সাথে তুলনা করে, সে কি কি সফলতা অর্জন করছে বোর তার এই মডেলের মাধ্যমে, সেই বিষয়গুলোকে আমরা ক্লিয়ার হলাম। এখন তিনি কি সর্বা মানে তিনি কি একদম বেস্ট মডেলটা দিয়েছেন? না, তার কাছে সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাগুলোকেও আমরা বললাম। এই ছিল আজকে একদম ডিটেলসে বোর্ড পড়ানো মডেল। আজকের ভাই এই একটা ক্লাস পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে যদি তুমি নোট করে পড়ো, ইনশাল্লাহ এরপর আর বোর্ড পড়ানো মডেলে তোমার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে ভাইয়া? বোর্ড পড়ানো মডেল থেকে যদি কোনো সিকিউ আসে, যদি কোনো এমসিকিউ আসে, ইনশাল্লাহ আশা করি তুমি এখান থেকে সুন্দর হবে। তুমি যদি আগে কখনো না বুঝে থাকো, প্রতিটা বিষয়কে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। ঠিক আছে ভাইয়া? এই হচ্ছে বিষয়। আর যাওয়ার আগে একটা কথা বলবো ভাইয়া, তোমার যদি কোনো ফ্রেন্ডের এই ভিডিওটা দরকার হয়, যে ফ্রেন্ডের এই ক্লাসটা পেলে তার জন্য উপকার হবে, তুমি অবশ্যই তার বন্ধুকে, তোমার বন্ধুকে ভিডিওটা লিঙ্ক শেয়ার করে দিবে। এবং অবশ্যই ভাইয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে পরবর্তীতে যখন আমি ক্লাস আপলোড দিব সাথে সাথে তোমার নিকট পৌঁছে যায়। এবং ভাইয়ের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। ভালো কমেন্ট আমাকে মোটিভেট করে, অবশ্যই ভালো কিছু কমেন্ট করবে। এবং তোমার যে বন্ধু দরকার তাকে অবশ্যই শেয়ার করে দিবে। সাবস্ক্রাইব করো, পাশে থাকো। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।